আপনি রাজশাহী ইউনিভার্সিটির চারুকলার ড্রয়িং ক্লাস ভিডিওর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আমাদের আগে পেজের মাঝখান থেকে এরকম একটা দাগ দিতে হবে, খেয়াল করেন। আর দেন আমরা হরিজন্টালি একটা দাগ দিব এরকম, এটা কাইন্ড অফ লাইক টি শেপ। হুম, কম্পোজিশনের জন্য আমরা উপর থেকে 2 আঙ্গুল, সাইড থেকে 2 আঙ্গুল, এইভাবে টোটাল এরিয়াটাকে একটু ভাগ বাদ দিয়ে দিব আর কি। আর লাস্টে তো আমাদের স্পেস বাদই আছে। আপনি গুচ্ছভিত্তিক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। তো আমাদের টোটাল এই এরিয়াটার ভেতরে ওই যে রুলস অফ থার্ডে যে ব্যাপারটা আছে সেটা আসবে। হুম, আমি আপনাদের অলরেডি গত ক্লাসে যেটা দেখাইছি, একটু দেখলে আপনি বুঝে যাবেন। ইটস নট দ্যাট মাচ হার্ড। তো রুলস অফ থার্ডের প্রসেসটা হচ্ছে যে আমরা যে কাজটা করতে চাই, আমরা এখান থেকে একটা দাগ দিব, আবার এখান থেকে একটা দাগ দিব। মানে এই ভার্টিক্যাল আমরা যে লাইনটা আঁকছি একটু আগে, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। একটু আগে যেটা আঁকছি এখানে দেখছেন, এই মাঝখানে যে লাইনটা দিলাম তার 2 সাইডে 2টা লাইন দিব। ইন দ্য সেম ওয়ে আমরা হচ্ছে হরাইজন্টাল একটা দাগ দিলাম, একটা দাগ দিলাম। খেয়াল করেন সবাই। তো এবার আমাদের দেখেন 9টা বক্স কিন্তু হয়ে গেল। হালকা করে দিবেন, বেশি গাঢ় করে দিবেন না, মশা ঝামেলা থাকে। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে? 9টা বক্স কিন্তু হয়ে গেছে বাম সাইড থেকে। আবার এই 3টা অ্যাড করলে আরো বেশি বাড়তেছে। সো যাক, ওটা আমাদের দরকার নাই। আমরা যদি আর একটু গ্যাপ বেশি করে দিতাম তাহলে হইতেছে আমাদের 3টা হয়ে আসতো আর কি। যাই হোক, সো এবার খেয়াল করেন, আমরা যে কাজটা করতে চাই, আমাদের যদি কোনো ছবি আঁকাইতে হয়, আমাদের সব সময় এই মিডিলে যে অংশটা আছে এটাকে কাজে লাগাইতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখি। সো আমরা কি করব সবার আগে? আমরা কি শিখছিলাম? আমরা শিখেছিলাম যে টোটাল ফিগারের যে একটা বক্সের শেপ আছে সেটাকে আগে ধরা, তাই না? গত ক্লাসে আমরা কিন্তু এটা শিখছিলাম। তো ওইটা ধরার জন্য আমাদের কিন্তু খুব কমপ্লিকেটেড কিছু সিচুয়েশন থেকে যাইতে হবে এরকম কিন্তু ব্যাপারটা না। তো আমরা লাইভ মডেল আঁকানোর জন্য যে কাজটা করতে পারি, করব, সেটা হচ্ছে আমরা এইভাবে মাথার হিসাবটা ধরবো, তাই না? আমাদের মডেল যেভাবে বসে আছে। তো আমরা ফিগারের 5.5 মাথা যদি এখানে কাউন্ট করি তাহলে এটা কিভাবে আসবে সেটা আমরা বসাবো পেজের উপরে, একটু খেয়াল করি। সবার আগে আমরা এইভাবে একটা রাউন্ড আপ দিব, খেয়াল করেন। এরকম একটা রাউন্ড দিলাম, হালকা করে দিবেন, ঠিক আছে? দেন আপনি এই বরাবর নিচে আরো 4.5 মাথা দিবেন। কিভাবে? যদি এইটুকু আমাদের মাপ হয়ে থাকে, এটা লাস্ট অবধি, আর এই লিডের টপ পজিশন এটুকু যদি আমাদের মাপ হয়ে থাকে, দেন আমরা এই বরাবর মাপ দিতে চলে যাবো। 2 3, খেয়াল করেন, 2 3 4 5, আর এই 5.5 বা 6 অর্ধেক অর্ধেক, ঠিক আছে? তো আই হোপ যে আপনারা বুঝতে পারছেন যে গল্পটা আসলে কিভাবে কাজ করছে এখানে। দেন আমি এভাবে দাগ দিয়ে দিলাম। জাস্ট আইডিয়াটা ফোকাস করার জন্য আমরা জাস্ট এখানে একটু সেম মাথার লেন্থ বা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের নেসেসারি না যে পরীক্ষার হলে লাইক এইভাবেই হিসাব করে আগাইতে হবে। এটা জাস্ট আমি আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখাইছি। 1 2 3 4 5 6, ঠিক আছে? আমরা 5.5 থেকে এই 6 মাসের ভেতরে আগানোর চেষ্টা করবো আমাদের ফিগারটাকে। সো যেহেতু শীতের টাইম, ড্র্যাপারি আসার সম্ভাবনাটা অনেক বেশি, কারণ ফিগারটা কিন্তু নুড অবস্থায় থাকবে না। ফিগারটার গায়ে নির্ঘাত কিছু জামা কাপড় জাতীয় থাকবে। তো আপনাদের ওইটার প্রস্তুতি নিতে হবে যে আপনি কাপড়ের ভাঁজ আগাইতে পারেন কিনা, ঠিক আছে? বা আপনাকে কোনো এসি রুমে ছবি আঁকাইতে দিবে না, একটা র্যান্ডম জায়গায় বসাই দিবে ফিগারটাকে, আপনাদের ফ্লোরে বসতে হবে। তো এরকম যাবতীয় অনেক ব্যাপার নিয়ে আমি কথাবার্তা বলেছি। সো যারা নতুন জয়েন করছেন তারা ওই লাইভ রেকর্ডেড ক্লাসটা একটু দেখে নিন। হুম, ওটা লাইক অলমোস্ট সবার জন্য আউট করে দেওয়া হয়েছে। এইবার আমাদের কিন্তু কম্পোজিশন বের হয়ে গেল, মাথার হিসাবটা বের হয়ে গেল। এখন আমরা কি করব? আমরা কি বসে থাকবো? নো। এখন আমরা টোটাল ফিগারটার স্টিক ড্রয়িংটাকে ধরার বা বের করার চেষ্টা করব, যে এক্স্যাক্টলি আমাদের হাতের মুভমেন্টটা কিরকম আছে, আমাদের হাতটা কি এরকম আছে, আমাদের হাতটা কি এরকম আছে, ওভারঅল বডিটা কিরকম আছে, আঙুলটা কি এরকম আছে, কিরকম। যদি এরকম থাকে আমাদের এভাবে স্টিক যাবে। চলো আমরা একটু এঁকে দেখার চেষ্টা করি। হুম, খেয়াল করেন সবাই। সো স্টিক ড্রয়িং এ আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ফিগারের ওভারঅল বসার ভঙ্গিমাটা কেমন আছে এটা আমরা একটু বুঝি বা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের স্টিক ড্রয়িং এর কাজ।
সো এখান থেকে যদি আমি টার্গেট করি, এটা যদি আমাদের মিডল স্পেস হয়ে থাকে ফিগারের, তাহলে সরাসরি হচ্ছে এই বাম দিক থেকে একটা লাইন যাবে, দেন ডান দিক থেকে একটা লাইট যাবে। এটা আমার ডান, আপনাদের বাম, সেভাবে বুঝেন ব্যাপারটা। দেন এই যে অংশটা আছে, এটা কিন্তু সেকেন্ড মাথার অর্ধেক, 3 ভাগের 1 ভাগে আসতেছে, তাই না? আমরা যদি সেকেন্ড মাথা এটা ভাগ করি, এগুলো কিন্তু লাইনগুলোকে বোঝার চেষ্টা করতে হবে যে কিভাবে প্রসেসটা। দেন আমরা এখান থেকে আরেকটা লাইন ক্রিয়েট করবো, দেখ এরকম 1 2, এই 2 মাথা বরাবর যাবে, আরেকটু সামান্য বেশি যাবে, বাট নট দ্যাট মাচ। দেন আমরা এখান থেকে আরো কিছু লাইন দিলাম এইভাবে। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমাদের ফিগারের পা আসবে। ক্লিয়ার? সবাই বোঝার চেষ্টা করেন। দেন এখান থেকে হচ্ছে আমরা আরেকটা অংশ ক্রিয়েট করলাম। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনার স্টিকের শেপ যে আপনি ধরতেছেন, এটা কিভাবে আপনি নিচ্ছেন? লাইক এত অ্যাডজাস্টেবল কিভাবে হচ্ছে, বা ওভারঅল হাউ কুড ইউ ম্যানেজ অল দিস থিং, বা এটা কি আদৌ অ্যাকুরেসি আসতেছে? ডাজ ইট হ্যাপেনিং? তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখনই, তারা একটু বলতেছি কাহিনী। ঠিক আছে, এগুলো একটা হাত। আচ্ছা, এটা একটু ক্লোজ হবে হাত। একটু দূরে চলে গেছে। সো এইভাবে আপনার অল্প পরিমাণ ইরেজার ইউজ করার জন্য এইসব টেকনিক্স ফলো করতে হবে, যেন আপনি সরাসরি এক্সামে এই পারফরমেন্সটা দেখাইতে পারেন। ঠিক আছে, ওকে। দেখেন, এবার এই যে হাতটা আছে, এই হাতটা দেখা যাচ্ছে না, কারণ এই হাতে হয়তো বা কিছু বস্তা টাইপের জিনিস আছে। সো আমরা এখানে জাস্ট একটা লাঠি দিয়ে দিব, এই গ্যাপ এইটুক, দেন এই লাঠি এখানে। ঠিক আছে, এভাবে লাঠি দিয়ে দিলাম। লাঠি দেওয়ার পরে এই লাঠিতে হাত থাকবে, এখানে হাত থাকবে, আর এখান থেকে বস্তা থাকবে, লাইক ধরে রাখছে কিছু এরকম বস্তা টাইপ। তো আমরা মূলত এই স্ট্রাকচারটাকে ধরার চেষ্টা করতেছি, বা আমরা এই মডেলটাকে ধরার চেষ্টা করছি, কারণ এখানে ড্র্যাপারির ব্যাপারটা অনেক বেশি আছে। হুম, আর উইদাউট এনি ডাউট আমরা এটা বলতে পারি যে আমাদের কিন্তু এই টাইপের মডেলের ছবি আসতে পারে। সো দেখেন, আমি জাস্ট সিম্পল কিছু লাইনস ইউজ করতেছি, আই এম নট ইউজিং সো মাচ হার্ড বা অন্য টাইপের বিষয়। ঠিক আছে, আমরা জাস্ট সিম্পলি কিছু লাইন দিয়ে জায়গাটাকে একটু হাইলাইট করলাম। ওকে, সো এবার আমি আপনাদের সাথে ফিগারটাকে রিভিল করতেছি, বাট তার আগে আমি আপনাকে বলি যে এই যে মাপটা আছে, এই যে অংশটা আছে, এই অংশ আর এই অংশটা আপনাদের জন্য একটু মিল থাকে। দেখেন, দেখছেন আমার কিন্তু মিল আছে এখানে, তাই না? সেম ওয়ে আপনার এই পায়ের শেপটাও, এর পার্সপেক্টিভের কারণে একটু কম মনে হচ্ছে, সো ইটস ওকে। আপনি এটাকে মিলান, এটা যেন মিল থাকে। ঠিক আছে, এইবার আপনি আপনার যে ফিগারটাকে ধরছেন, লাইক ফিগারের ওভারঅল গঠন বা প্রসেস বা যাই বলেন না কেন, আপনি যে ফিগারটাকে ধরছেন, এইটার যে একটা ওভারঅল অবস্থার থেকে যাচ্ছে বা গেছে, এরকম বোঝা যাচ্ছে কিনা, আপনি এটাকে উপস্থাপন করার জন্য যে কাজটা করতে হবে এখানে, যে অনেকে যেটা করে, লাইক এই ওভারঅল মাপটা নেয়, এই যে এখান থেকে এরকম দেখে, এইভাবে মাপ নেয়, আবার এইভাবে মাপ নেয়। হ্যাঁ, এইভাবে মাপ নিয়ে নিয়ে তারা ওভারঅল বিষয়টাকে অবজারভেশন করে যে এটা হচ্ছে কিনা, বা তাদের প্রপার শেপে আছে কিনা। তা আপনি চাইলে এটা করতে পারেন, বাট ইটস নট অলওয়েজ নেসেসারি, কারণ আগাইতে আগাইতে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে যে এক্স্যাক্টলি হাউ হাউ ইজ ইউর ফিগার লুকস লাইক। এটা বেলুনের মতোই রাখি আমরা, জাস্ট জিনিসটাকে বোঝানোর জন্য। ওকে, সবাই এতটুকু ক্লিয়ার? এখন কিন্তু আপনাদের আগাইতে হবে। তো এইটা হচ্ছে আমাদের মডেল, সবাই খেয়াল করেন। এটা হচ্ছে আমাদের একটা, সরি, এটা হচ্ছে আমাদের মডেলের ছবি বা মডেলের ধরন। হ্যাঁ, আপনি সরাসরি যেটা করবেন, আপনার সামনে যেটা বসে আছে সেটাকে দেখে দেখে ট্রাই করবেন। আঁকানোর প্রসেস দুটাই সেম, একটা আপনি সামনে দেখতেছেন, আর একটা ছবিযুক্ত জায়গায় দেখতেছেন। সো
আপনি যদি ছবি আগাইতে পারেন এটাও আগানোটা আপনার জন্য কোয়াইট ইজি হবে। হ্যাঁ, তো এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নেই। সো এখন এটা সম্ভব না যে আমি আপনাদের সামনে লাইভে বসে আছি, আপনি আঁকাইতেছেন আমাকে দেখে দেখে। ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট। সো এটার জন্য কি সমাধান আছে? সমাধানটা হইতেছে যে আপনার বাসায় যদি ছোট কোনো ভাই বোন থাকে বা কোনো ফ্যামিলি মেম্বার থাকে, আপনি জাস্ট তাকে বসায় রাইখা আগাইতে পারেন। ঠিক আছে? সবাই কি বুঝতে পারছেন? সো এটার মানে এটা না যে আপনি লাইভ মডেল আসলো ভয় পেয়ে গেলেন, না। আপনি এখন যেটা দেখতেছেন একটা ফ্রেমে দেখতেছেন, কিন্তু তখন যেটা অলরাইট, সো এখন আমরা যে বিষয়টা নিয়ে মাথায় চিন্তা ভাবনা করব বা আমাদের যেটা কাজ হচ্ছে ফিগার পজিশনিং করা। লাইক আমরা তো ফিগারটাকে সাজাইছি যে স্টিক ড্রয়িংটা কিভাবে আসলো, ওভারঅল ড্রয়িংটা আসলে কেমন হবে। বাট এখন আমাদের যে কাজটা করতে হবে যে এক্স্যাক্টলি ফিগারের পজিশনটা কিরকম বা কোন অংশ কতটুকু দূরত্বে আছে বা কিভাবে ওটাকে ধরতে হয়, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন, কারণ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। সবার আগে হচ্ছে আমরা ফেস থেকে শুরু করব। দেখেন, এখানে আমরা কিছু জিওমেট্রিক শেপ দেওয়ার। ভাইয়া কিছু বলছে শোনা না। ওকে, সো এখন আমরা যে কাজটা করতে চাই সেটা আমি দেখাই। ফিগার পজিশনিং এর ক্ষেত্রে সবার আগে আমাদের যে কাজটা করতে হবে, ফিগারের ওভারঅল গঠন বা ধরনটা কিরকম অবস্থায় আছে এটাকে আমাদের একটু ফিগার আউট করা। হুম, আমি তো ফেসের পার্টে আছি। খেয়াল করেন আমি কিন্তু যে সকল ওভাল দিয়ে শেপটাকে ধরতেছি সেটা আসলে কেমন হচ্ছে, এটা কিন্তু খেয়াল করতে হবে। বা এক্সাক্ট পজিশনটা আসলে কিভাবে আসলো, বা লাইন্স গুলো কিভাবে গেল। হ্যাঁ, আপনারা একটু পরে সেন্ড করেন, আগে হচ্ছে আমার আঁকাটা একটু বোঝার চেষ্টা করেন। আমার লাইন্স গুলো খেয়াল করেন, আমি তো লাইন্স কিভাবে দিচ্ছি। তো এভাবে যখন হয়ে গেল টোটাল এই শেপটাকে বোঝানোর, দেন আমরা এখান থেকে এটুকু আমাদের মেজারমেন্টটা কতটুকু আসতে পারে সেটা একটু হিসাব করি। চেষ্টা করবেন অনেক পরিমাণ লাইন্স রাখা। এই গ্যাপ অবস্থাটা যেন একটা অ্যাকুরেসি থাকে। ঠিক আছে, প্রত্যেকটা লাইনের বা এরিয়ার ডিস্টেন্স আসলে কিভাবে আসতেছে এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটা যদি আমাদের ফিগারের মিডল স্পেসটা হয়, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এই অংশটার তুলনায় এই অংশটা কিন্তু ছোট হবে। তো আপনি যখন আঁকাবেন তখন কিন্তু ওই জিনিসটা আপনার আঁকানোর ভিতরে রিফ্লেক্ট হওয়া লাগবে, এটা কিন্তু মাথায় রেখেন।
দেখেন আমি সেই বক্সের শেপ যেভাবে আপনাদের শিখাইছি সেভাবে কিন্তু বক্সের শেপ নেওয়ার চেষ্টা করতেছি, তাই না? এই বিষয়টা হচ্ছে যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার ড্রয়িং এর প্রসেসটা ঠিক থাকবে। মানে এটা কাইন্ড অফ লাইক ম্যাপিং বলতে পারেন আপনি। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখা লাগবে। দেখছেন আমি কিভাবে জিনিসটাকে ধরলাম? এভাবে কিন্তু উপস্থাপন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, সো এবার যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে কিন্তু আমাদের হাতের ওই যে শেপের কথা বলতেছিলাম সেটা কিন্তু আছে। ওই যে আমরা গতকালকে যে হাতটা দেখলাম না, ওইরকম হাতের শেপটা এখানে কিন্তু আমরা আঁকতেছি। পর্যন্ত একটা বৃদ্ধ মানুষের হাত যেরকম হয় আর কি। এবার একটু খেয়াল করেন যে আমার কিন্তু মেজারমেন্টে কিছু কিছু জিনিস ছোট বড় আসতেছে, যেমন এটা কিন্তু বড় আসছে, তাই না? তারপর এই পাশটা দেখেন, এই পাশ তুলনায় কিন্তু এই পাশটা একটু বড় আসছে। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখা লাগবে আপনি যখন কোনো কিছুকে উপস্থাপন করবেন বা আঁকানোর চেষ্টা করবেন, কোনটা বড় কোনটা ছোট আসতেছে। দেখেন মহিলাটা কিন্তু বৃদ্ধ, বাট তার যে ড্র্যাপারি বা কাপড়ের যে পরার যে ধরনটা আছে সেটা কিন্তু বেশ স্টাইলিশ বা অন্যরকম, তাই না? আপনারা একটা জিনিস অবাক হয়ে যাবেন জেনে যে মনে করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা গান করছে বিদেশিরা, মনে আছে একটা ব্যান্ড গান করছিল না, টাকা অনুদান কালেক্ট করছে? তো অনেক দেশের হুম অনেক দেশের হচ্ছে মানে ওই দেশের বিশেষ করে লোকজন আছে যারা বাংলাদেশে আসার চেষ্টা করে, এসে দেখার চেষ্টা করে যে কেন এই ব্যান্ডটাই হইতেছে যে বাংলাদেশিদের জন্য বা এরকম গান টান করছিল বা এর পিছনে রিজনটা কি ছিল। তো এরকম না মানে অনেক ব্যাপার আছে। আপনি যখন ইনস্ট্যান্ট কোনো কিছুকে দেখবেন বা আপনি যখন ইনস্ট্যান্ট কোনো কিছুকে
অবজারভেশন করবেন তখন আপনার একটা আইডিয়া রিফ্লেক্ট হবে। তো এই জিনিসটা আমাদের জন্য খুব জরুরি। এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হয়। আমি জানি না আমি আপনাদের কতটুকু বুঝাইতে পারছি, বাট আপনারা যদি বুঝে থাকেন দেন বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো এখান থেকে এটার ডিস্টেন্স দেখেন, এরকম একটা ডিস্টেন্স আছে, খেয়াল করছেন? দেন এই জায়গাটা কিন্তু একটা গ্যাপ তৈরি করছে, খেয়াল করে দেখেন। দেন এই ভাঁজটা এরকম চলে আসছে। আমি যে প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনি যদি এটাকে ভালোভাবে পরীক্ষার হলে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার এতেই অর্ধেক আঁকা হয়ে যাবে। হুম। তবে এটা নিশ্চিত থাকেন যে খুলনা ইউনিভার্সিটির মতো ভুলভাল করবে না অ্যাডমিশন টেস্টে আপনাদের রাজশাহীতে, এই সরি জাহাঙ্গীরনগরে। দেখছেন লাইন্স গুলো কিভাবে যাচ্ছে বা প্রসেসটা আসলে কিভাবে হচ্ছে? তো আপনাকেও চেষ্টা করতে হবে যে এইভাবে জিনিসগুলোকে আনা, বা আপনার লাইনে যেন সেই গতিটা থাকে। হুম। এখানে কিন্তু বিশাল বড় একটা পার্সপেক্টিভের বিষয়টা কাজ করছে, দেখেন। এখানে কিন্তু একটা পার্সপেক্টিভের এরিয়াটা কাজ করতেছে, সো আপনাকে কিন্তু ওই জিনিসটা আনতে হবে আঁকানোর মাধ্যমে। যেমন আমরা যখন এইটাকে এক্সটেন্ড করলাম, দেখেন এই অংশ থেকে যখন এটাকে এক্সটেন্ড করলাম, এটা কিন্তু এখানে এক্সটেন্ড হচ্ছে জাস্ট এতখানি, মানে এটাকে একটু হালকা উঠাই দিতে হবে বোঝার সুবিধার্থে। দেন এখান থেকে হচ্ছে আমাদের পায়ের অংশটা আসবে। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি, বাট তার আগে আমরা এই পার্টটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন সেম ওয়ে আমরা যে এইটা আঁকাইলাম, এই অংশটাকে যে আঁকাইলাম, এটা এরকম নিলাম, দেন এটাও সেম আসবে। হ্যাঁ, তো যার কারণে আমাদের কিন্তু এখানে যদি পায়ের অংশটা হয়, আমরা কিন্তু এই জায়গাটাকে সেপারেট রাখবো। দেখেন কিভাবে আঁকতেছি এরকম। এবার আপনি যে কাজটা করবেন, এটা কিন্তু একটা বক্স, এটা কিন্তু আরেকটা বক্স, দেন এখান থেকে কিন্তু এরকম এক্সটেন্ড করছে। এবার আপনি যেখানে যে কাজটা করবেন, আপনি এখান থেকে এরকম লাইন আপ দিবেন। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি পায়ের শেপ। আমি কিন্তু কোনো ডিটেলস করি না, আমি জাস্ট সিম্পল ফিগারটাকে ধরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এক্স্যাক্টলি এটা কেমন হয়। ঠিক আছে।
আই হোপ যে আপনারা একটু হইলেও বুঝতে পারছেন। দেখেন পুরো 6.5 মাথা আমরা টোটাল ফিগারটাকে কিভাবে কানেক্ট করছি। আচ্ছা, একটা জিনিস আপনাদের কাছে হয়তো ফিল হইতে পারে, ভাই যে আঁকছে ভাইয়ের তো মনে হচ্ছে যেন এটা সাইজ ছোট হয়ে গেছে। আমরা যখন কালকে ডিটেলস করবো তখন এই জায়গাটা আরো অ্যাডজাস্ট হয়ে যাবে। সো এটা নিয়ে আপনাদের খুব বেশি টেনশন করার কোনো দরকার নেই, ঠিক আছে? আজকে আপাতত আপনারা এই ফিগারের আমি যে গঠনটা দেখাইলাম এটাই ফোকাস করেন। যেরকম এভাবে আসে, ঠিক আছে? তো দেখেন আমাদের কিন্তু টোটাল যে গঠন বা শেপটা আছে সেটা কিন্তু আমরা অলমোস্ট ধরে ফেলছি, তাই না? এবার পেছনে যে টুলের শেপটা ছিল ওটাকে জাস্ট আমরা সিম্পলি এভাবে কিছু লাইন দিয়ে রেখে দিই। পরে আমরা নেক্সট ওইটাকে ক্লাসে এটাকে কভার আপ করার চেষ্টা করবো যে এক্সাক্ট গঠনটা কিরকম। আচ্ছা, তো এবার আই হোপ যে আপনারা বুঝে গেছেন যে কিভাবে টোটাল বিষয়টা কাজ করে। ফিগারটা আছে, এটি ফিগারের সব থেকে কাছের অংশ কোনটা বলেন? কথা বলতেছেন না। না। হ্যাঁ, পাটা হচ্ছে সব থেকে, কোন পাটা, বাম পা না ডান পা? এখানে এটা হচ্ছে বাম, এটা হচ্ছে ডান পা, কোনটা? আপনার ডান। এক্স্যাক্টলি এইটা। তাহলে আপনি যখন ছবিটা আঁকাবেন আপনাকে এইভাবে বিষয়টাকে উপস্থাপন করে ইলাবোরেটলি দেখানো লাগবে, ঠিক আছে? কেউ কি বলতে পারবেন এখানে পার্সপেক্টিভের অংশগুলো কোথায় কোথায় থেকে গেছে? বলেন তো কেউ একজন, এখানে কোন কোন জায়গায় পার্সপেক্টিভের বিষয়টা প্রকাশ পাচ্ছে বেশি? লাঠি, না। পা পা আর আর বেঞ্চের বেঞ্চের ডান ডান সাইড। সাইড। হ্যাঁ, এটা একটা পার্সপেক্টিভ লাইন আপ আছে, বাট এই হাতের অংশটা বেশি পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে আছে, এই পায়ের শেপটা। কারণ কি আমরা এই জায়গাটা ছোট দেখতেছি আর এই জায়গাটা কিন্তু স্ট্রেট বড় দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, তো এইখানে কম্পোজিশনাল যে ব্যাপারটা আছে আপনি যদি খেয়াল করেন টোটাল ফিগারের ওভারঅল অংশ, আপনি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডে কিন্তু যথেষ্ট খালি স্পেস আছে। হুম, আর তারপর কিন্তু আমি এই ফিগারটাকে এমন ভাবে স্ট্যাবল করার চেষ্টা করছি এখানে যে পুরো পেজ জুড়ে থাকে ওরকম মনে হচ্ছে কিন্তু দেখে, তাই না? তো এটা হচ্ছে আরেকটা সিকোয়েন্স ফিগারটাকে প্রপারলি উপস্থাপন করা। হুম, এখানে আমি যে অসংখ্য লাইনের কথা বারবার করে বলেছি সেগুলো একটু খেয়াল করেন। দেখছেন এখানে অংশগুলা, এই জায়গাগুলা দেখেন, আমার লাইনসের ধরনগুলো দেখেন। আমি ভ্যানিশিং পয়েন্ট আনছি প্রত্যেকটা লাইনে, দেখেন এই যে এইখানে দেখছেন লাইনস গুলো ইভেন গোনা গোনা যাচ্ছে। আপনারা কি করতেছেন, একটা জায়গায় অনেকগুলো লাইন খাবলা ধরে ধরে দিয়ে দিচ্ছেন, সো যার কারণে আপনাদের কিন্তু ছবিটা খুব ভালো সলিড আঁকা হইতেছে না। স্টিল দেয়ার আর সো মেনি প্রবলেমস। সো আপনি যদি কোনো কিছু আঁকাইতে চান আপনাকে ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার এই প্রপোর্শনাল ব্যাপার, আমি বলছি না যে এই যে ফেসটা আছে, এই যে ফেসের অংশটা আমরা ধরছি এখানে, আমার কিন্তু এই সাইজটা রিপিট হওয়া লাগবে। এই যে এই টপ থেকে আমাদের এই আঙ্গুলের এই পর্যন্ত, বুড়ো আঙ্গুল পর্যন্ত, এই পর্যন্ত দেখেন কিভাবে আসতেছে, দেখেন, দেখছেন? এই দেখেন, এই দেখেন। সো অ্যাটলিস্ট 3 ভাগের 2 ভাগ অথবা 1 ভাগ নেওয়া যাবে না, মিনিমাম অর্ধেক, 1.5 ভাগ বা 2 ভাগ নেওয়া লাগবে। তা না হলে আপনার এই জিনিসটাকে প্রপার মনে হবে না। আপনাদের ফিগার আমি দেখলাম অনেকের আঁকাটা, যে অনেকের আঁকা দেখে মনে হচ্ছে কি যে আপনাদের হাত পা গুলো অনেক দুর্বল, ঠিক আছে? আর ফেসের শেপটা আবার অনেক বড়। তো এতে করে বোঝা যাচ্ছে যে আপনাদের অনেক বেশি পরিমাণে ঘাটতি রয়েছে অবজারভেশনে, মানে আপনারা খুব মনোযোগ সহকারে বিষয়টাকে দেখতে পাচ্ছেন না, যার কারণে আঁকাইতে পারতেছেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? সো আপনারা যে যাই আঁকেন না কেন এই ব্যাপারগুলোকে কিন্তু অবজার্ভ সবাই। তারপর খেয়াল করেন যে আমি যখন ড্রয়িংটা আঁকাইলাম আমি কিন্তু এখানে সেপারেট করছি কিছু কিছু জায়গা। কিভাবে? এই অংশটা দেখেন, দেখছেন? এই অংশটা দেখেন। সো এইখানে 2 রকম দেখা যাচ্ছে লাইনস ওভারঅল বিষয়ে। হ্যাঁ, আবার দেখেন এখানে বস্তার শেপটা আমি কিভাবে লাইনস গুলোকে আঁকছি, খেয়াল করেন। তারপর দেখেন এইখানে আমি কিভাবে লাইনস গুলোকে ঘুরায় 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 দিছি, মানে বিভিন্ন অ্যাঙ্গেল এইভাবে এইভাবে। তারপর দেখেন এই অংশগুলা,
দেখছেন? সো আপনি যদি কোনো কিছুকে আঁকান, মনে করেন আপনি ফার্স্ট 30 মিনিটস ওয়েস্ট করছেন বা আঁকাইছেন কোনো কিছু পরীক্ষার খাতায়। আপনি দেন একটু অবজারভেশন করার চেষ্টা করবেন। আপনি যেটা আঁকাইছেন 2-3 মিনিট স্পেন্ড করবেন। এটা কি অ্যাপ্রোপ্রিয়েটলি হইলো? নাকি এখানে কোনো ঝামেলা আছে? এটা একটু এনালাইসিস করার চেষ্টা করবেন নিজের থেকে মেইন এক্সামে। যারা একান্ত অনেক দুর্বল ফেইল করতেছে বা যাদের একান্ত মনে হইতেছে যে না আসলে এই জিনিসটা একটা প্রপার সেগমেন্টে যাইতেছে না, বা আপনি যেভাবে শিখছেন আমার কাছে সেইভাবে হয়তোবা আপনি উপস্থাপন করতে পারছেন না, তখন এখানে আমি যদি আরো সহজে বলি, আপনি কিছু দূর পথ হাঁটলেন, মনে করেন আপনি একটা গন্তব্যে যাচ্ছেন, একটা ডেস্টিনেশন হচ্ছে, আপনি কিছু দূর পথ হাঁটলেন, হাঁটার পরে আপনি যেটা করবেন, আপনি একটু চেক আউট করবেন আশেপাশে কোনো কিছুকে সাইন সাইন দেখে, আচ্ছা এটা কি আপনার ওই গন্তব্যের লোকেশন, বা এটা কি মিলতেছে লাস্ট আপনি আমার সাথে যেভাবে ক্লাস করছেন, আমি যেভাবে কথাগুলো বলছি, এটা কি ওইটার সাথে অ্যাডজাস্টেবল হচ্ছে? যদি হয় দেন ইটস ওকে। যদি না হয় তাহলে কি করতে হবে? ওই জিনিসগুলোকে আরেকটু বেটার ওয়েতে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। ঠিক আছে? আজকে হচ্ছে 28 তারিখ, কালকে 29, পরশুদিন 30, 31 তারিখে আপনাদের এক্সাম। তাহলে আপনাদের হাতে সময় আছে কতদিন? 28 তারিখ আজকে শেষ নাকি? আজকে 27, আজকে 28। তাহলে আপনাদের কাছে কিন্তু আর মাত্র 2 দিন সময় আছে। তো এই 2 দিন টাইমে যদি আপনারা বিষয়টাকে প্রতিফলন না করেন আপনাদের আঁকাআঁকির ভিতরে, তাহলে কিন্তু আপনি ভালো কিছু আউটকাম দিতে পারবেন না মেইন এক্সামে। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টাকে অ্যানালাইসিস করা। একটা পৃথিবীতে একটা সময়ের একটা রদবদল হয়। হ্যাঁ? যারা ওই সময়টাকে চিনে তারা ওই সময়টাকে লিড করে। আমাদের কিন্তু মানুষের গল্পটাই এরকম। আমি যদি আপনাকে একটা কোয়েশ্চেন করি, আচ্ছা আপনার পরদাদার নাম কি ছিল? পরদাদির নাম কি ছিল? নানা বা নানির নাম কি ছিল? আপনি কি কেউ বলতে পারবেন? পারবেন না। মনে করেন আপনি অনেক বড় ভূঁইয়া ফ্যামিলি থেকে বিলংস করেন। আপনি হচ্ছে অনেক বড় কোনো নামি দামি পরিবার থেকে বিলং করেন। আপনার ফ্যামিলি হয়তো জমিদার ছিল একটা সময়। বা মনে করেন আপনি মুঘল কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলংস করেন। এখন আমি যদি আপনার পূর্বপুরুষের পরিচয় জানতে চাই, আপনি কি বলতে পারবেন? না। কারণ কি? তাদের আপনার প্রয়োজন নেই নাম মনে রাখার। একসময় আপনিও এরকম মরে যাবেন, আপনারও কয়েক জেনারেশন আপনি তাদের পর দাদা দাদি হয়ে যাবেন। আপনি কিন্তু কেউ মনে রাখবে না। এটার কারণটা হইতেছে আপনি বর্তমান সময়টারে লিড করতেছেন। এইটা হইতেছে আপনার টাইম। আপনি যদি এই টাইমে কে ভালোভাবে গ্র্যাব করতে পারেন, আপনি এই টাইমে ভালোভাবে জিনিয়াস ওয়েতে লিভ করতে পারবেন। আদারওয়াইজ আপনি হারাই যাবেন। ঠিক আছে? আমরা পৃথিবীতে যারা আসছি, জন্ম নিছি মানুষ হিসেবে, আমাদের একটা ছকের ভেতর আবদ্ধ করে দেওয়া হইছে। যে তুমি এতদূর আসবা, পড়ালেখা করে এইটা করবা, তারপর এইটা করবা। দেন এটা করবা, দেন তুমি বিয়ে করলা, বাচ্চা হইলো, বুড়ো বুড়ি হইলা, এরকম সিন আরকি। তো এটা হইতেছে কাইন্ড অফ লাইক সোসাইটি ট্র্যাপ। ঠিক আছে? এখন আপনি মনে করেন অন্য কিছু করতে পছন্দ করেন। আপনার খুব ভাল লাগে। লাইক এনি সোর্টস অফ ওয়ার্ক হইতে পারে। তো আপনার বিশ্বাস যে আপনি ওইটার উপর ভালো কিছু করতে পারেন। হ্যাঁ, এটা সত্যি কথা, আমাদের অনেক সময় কিছু ফেইল হয়ে যায় কারণ আমাদের বাংলাদেশের পরিবেশটা একটু ডিফারেন্ট। কিন্তু তার মানে এটা না যে পরিবেশটা নাই। অবভিয়াসলি আছে। নাহলে আমি কিভাবে সার্ভাইভ করতেছি? আর আমি যদি সার্ভাইভ করতে পারি এটা মফস্বল থেকে, আপনি অবশ্যই পারবেন। আপনি তো ঢাকায় থাকেন, অনেকে ভালো ভালো জায়গায় থাকেন। সো ইটস নট দ্যাট মাচ হার্ড আমরা যেটা মনে করি। কিন্তু গল্পটা হইতেছে যে আপনি যে কাজটা করতেছেন সেটা কি আপনার সময় বা আপনি নিজেকে লিড দেওয়ার জন্য করতেছেন? সেম ওয়ে আমাদের অ্যাডমিশনের টাইমিং এর গল্পটা। আমরা অ্যাডমিশন টাইমে যে সিচুয়েশনটা এখন ফেস করতেছি, এটা কিন্তু একসময় আমিও ফেস করছি। এটা হয়তোবা আপনার নেক্সট যে ছোট ভাই বোন আসবে তারাও ফেস করবে। যদি তারা এই অ্যাডমিশন টেস্ট দেয়। বাট দ্য ডিফারেন্ট এরিয়াস, লাইক আপনি কখনো একটা স্পেসিফিক জিনিসকে কেন্দ্র করে কিন্তু নিজের জীবনকে আগায় নিতে পারবেন না। ইউ হ্যাভ টু জাম্প ডিফারেন্ট স্টেয়ার, লাইক ডিফারেন্ট এরিয়া প্লেসেস। সো এটা না লাইক ওইভাবে কাজ করে। হ্যাঁ, আপনি প্রতিদিন অল্প অল্প করে শিখবেন, এটা হইতেছে মেইন কথা। এখন আপনি যদি সেটা না বুঝেন, না করেন, তাহলে আলটিমেটলি আমাদের তো কি বলার আছে? হ্যাঁ, সো এই যে ঘটনা। ঠিক আছে, আমি আপনাদের আজকে কিছুটা দেখাই। যেহেতু আপনারা কষ্ট করে ক্লাস জয়েন করছেন, আজকে অনেক শীত, এট দ্য সেম টাইম হইতেছে আপনাদের সবার একটা মানে হ্যাসেল আছে,
অনেক টাইমও স্পেন্ড করে দিছি, সো এটা মাথায় রাখবেন, ঠিক আছে? সো খেয়াল করেন সবাই, আমরা যদি ফেসের পার্টটা হিসাব করি, সবার আগে আমাকে দেখতে হবে যে আমাদের মডেলের ফেসের শেপটা ওভারঅল কেমন আছে। হুম, কোথায় থেকে কম, কোথায় থেকে বেশি আছে। সো আমরা এইভাবেই চেষ্টা করতেছি দেখার। ভাইয়া ক্যামেরাটা একটু উপরের দিকে ধরেন, দেখা যায় না। ক্যামেরা সবাই দেখতে পাচ্ছেন নাকি ওনার মধ্যে সেম সমস্যা হচ্ছে? আর আমরা যদি একটু খেয়াল করি, আপনারা লাইনস গুলো খেয়াল করেন, আমি কিভাবে শেপস গুলা টানতেছি বা আমার গঠনগুলো আসলে কিভাবে যাচ্ছে। হুম, এই যে চোখের অংশটা আছে, এর মাঝখানে নাক আসে, আমাদের নাকের শেপটা কিন্তু এই চোখের অংশ বরাবরই সেম লেভেলেই থাকে, মানে এখানে ৩ চোখ এক কথায়। সো এটা যদি আমাদের একটা ভাগ থাকে, এটা হচ্ছে আমাদের কপালের শেপটা আরেকটা ভাগ। এখানে আমরা নাকের শেপটা ধরলাম, দেন এখান থেকে হচ্ছে আমাদের ঠোঁটের শেপটা চলে আসলো, দেন এখান থেকে আমাদের থুতনির শেপ। বুঝলেন সবাই এই যে এই অংশটা? সো এটাকে যদি আমরা একটু কম্বাইন করি জিওমেট্রিক শেপে, দেখেন ব্যাপারটা কেমন আসবে। দেখেন, আপনাদের এরকম কোনো স্পেসিফিক নিয়ম নাই, বাট আপনি চাইলে সবার আগে নাকের শেপটা ধরতে পারেন। বৃদ্ধ মানুষের নাকটাকে অনেক ভাঙা টাঙা থাকে, সো আপনাকে ওইভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমরা ডিটেইলিংসটা পরে করবো, সবার আগে হচ্ছে আমাদের এরিয়াটা সেট আপ করতে হবে আগে। দেন এখান থেকে কিন্তু আমাদের কপালের শেপটা আছে, এটা কিন্তু যথেষ্ট বড় স্পেস। এখান থেকে অনেক ধরনের ভাঁজ আছে। দেখছেন কিভাবে আমি ধরতেছি? পেন্সিলটা দেখেন, এখানে চ্যাপটা যথেষ্ট। দেখেন, এটা হচ্ছে সব থেকে হার্ড পার্ট। খেয়াল করুন সবাই, এটা হচ্ছে সব থেকে হার্ড পার্ট, এটা হচ্ছে সব থেকে চ্যাপ্টার পার্ট। দেখছেন? আমি উপরের লাইনস গুলো কিন্তু চ্যাপ্টার পার্ট থেকে দিচ্ছি, সো এটা মাথায় রাখবেন কিভাবে পেন্সিলের কোন অ্যাঙ্গেল দিয়ে আঁকানো উচিত। এতে করে হইতেছে আপনি বেশি করে পেন্সিলটাকে কাজে লাগাইতে পারবেন, আর আপনাকে খুব হ্যাসেল ফেস করতে হবে না। এটা লাইক ভিতরে ঢাকা পড়ে গেছে, ঠিক আছে? সবসময় মনে রাখতে হবে যে এই বরাবর যদি আপনি চোখটা নেন, তাহলে এই ঠোঁটের পার্টটা, চোয়ালটা এই অংশ থেকে আসবে, ঠিক আছে?
আপনি আমার ছবি দিকে খেয়াল করেন আর হচ্ছে যে রেফারেন্সটা আছে ওটার দিকে খেয়াল করেন, অটোমেটিকলি বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি বা আমি কেমন ধরনের আঁকানোর চেষ্টা করছি। একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে মানুষজন বৃদ্ধ হয়ে যায়, মানুষ অনেক অসহায় হয়ে যায়। ঠিক আছে, মানুষের তখন নিজের থেকে টিকে থাকার সিচুয়েশনটা অনেক হারায় যায়, বা মানুষ হইতেছে ওই জিনিসটা আর পায় না, তার একটা সহানুভূতির প্রয়োজন হয়। লাইক, বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? বা তার যে সিচুয়েশন সে আগে পার করছে সেটা অনেক মানে অন্যরকম রিফ্লেকশন, লাইক এভরিথিং ইজ গোয়িং অ্যানাদার সেগমেন্ট অর অ্যানাদার এরিয়া, লাইক, বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? তো এই জন্য বলা হয় যে সৃষ্টির সবকিছুতে একটা মায়া দয়া দেখানো উচিত, নাইলে ওইটা ঘুরে ফিরে মানুষের বৃদ্ধ বয়সে আসতে পারে। হুম, আমরা কিন্তু এটা ফেসের ওভারঅল সেগমেন্ট বা গঠন কিন্তু আমরা ধরার চেষ্টা করলাম। আপনাদের কাছে হয়তো একটু ভূতের মতো লাগছে, বাট এটা খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট ট্রাই টু রিমেম্বার দিস লাইন্স, কারণ এই লাইনসগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। এবার আমি কিন্তু গলার শেপটা নামাচ্ছি। এটা হচ্ছে বিউটি বোন টাইপের অংশ। সো ফেসটা দেখেন, ফেসটা হচ্ছে সামনের দিকে ঝুঁকে আছে, বুঝতে পারছেন কথাটা? ফেসটা কিন্তু সামনের দিকে ঝুঁকে আছে। সো আপনি যদি আঁকান, আপনাকে কিন্তু ওইভাবে ব্যাপারটাকে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। হুম, এখন লাইক ঠোঁটটা আঁকাইলে আমাদের পোর্ট্রেটটা কিন্তু অনেকখানি মিলে যায়। কারণ আপনি লাইন ড্রয়িং করেন না, ইউ আর নট ডুইং লাইন্স, ওকে? এটা হচ্ছে আপনার মেইন সমস্যা। সো ওইটাকে আরো একটু আপনাকে ওইভাবে সুন্দর উপস্থাপন করার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে।
আমি আপনাকে টোটাল স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখাইছি। এটা আমি চাইলে আমি আমার মতো করে আরো শর্ট প্রসেসে শর্ট টাইমে আমি আঁকাইতে পারতাম। বাট এটা কিন্তু আপনাদের জন্য অর্ধিত হবে না। কারণ কি আপনারা একটু প্র্যাকটিসের ভিতর থেকে যাচ্ছেন। ঠিক আছে? এটা আরো অনেক সুন্দরভাবে উপস্থাপন করা যায়। বাট আমরা হচ্ছে ওই স্টেজে আমাদের প্র্যাকটিস না। আমাদের প্র্যাকটিসটা হচ্ছে কোন স্টেজে? আমাদের প্র্যাকটিসটা হচ্ছে বেসিক স্টেজে। লাইক আপনাদের ১ ঘন্টার প্রিপারেশন বা এক্সামটা অ্যাটেন্ড করার জন্য যা, যা প্রয়োজন সেই হিসাবে। ঠিক আছে? সো আপনারা আই গেস বুঝতে পারছেন যে আমি কোন লেভেলের দেখানোর চেষ্টা করলাম বা এর গঠনটা আসলে কোথায়। সবাই ক্লিয়ার? জি ভাইয়া। এটা হচ্ছে আমাদের বেসিক পোর্ট্রেটের ভিউ। দেখেন ডাইমেনশন সবকিছু ক্লিয়ার? বুঝতে পারছেন আই গেস সবাই। ঠিক করছে। এখন আপনার বয়স হচ্ছে কত? ২২, ২০? এর বেশি তো হবে না। বা আপনি হয়তোবা ২০০৩-৪ এ জন্ম নিছেন। সো নিশ্চয়ই আপনার বাবা-মা চাবে না যে আপনি হচ্ছে একটা বাচ্চার সাথে বুড়োর সাথে বিয়ে করেন। একটা অ্যাডজাস্টমেন্ট আছে না? আপনি যদি দেখতে ভালো হন, ভালো পড়ালেখা পারেন বা আপনার যদি একটা ট্যালেন্ট থাকে, সো তারা সবসময় চাবে ভালো পুরুষ। সো এরকম ব্যাপারগুলা। যাক ওগুলা কথা বাদ থাক। সো আমরা যেটা চেষ্টা করব, আমরা আমাদের লাইনস, উপস্থাপনা, প্রেজেন্টেশন হোয়াট এভার উই সেইড, ওটা যেন একটা প্রপার স্পেসে থাকে। ঠিক আছে? যেমন দেখেন এটা একটা শার্প পেন্সিল আমি ইউজ করছি। খুব র‍্যান্ডম আর নরমাল পেন্সিল। হুম? সো আপনি যখন লাইনটা দিবেন, আপনার টার্গেট থাকবে যে মেইন লাইনটা আমার কোনটা বের হবে এই জায়গাটায়। দেন আপনি ওটার সাথে আদার্স লাইনের কানেকশন করবেন। ঠিক আছে? যেমন দেখেন আমরা হচ্ছে এখানে একটা কি করতেছি বলুন তো? আমরা হচ্ছে এখানে একটা যে আমাদের মাথায় ঘোমটা দিলে যেরকম দেখা যায়, লাইক এটা ঘোমটা দেয়া না, মাথায় কাপড় দেওয়া। মানে ইয়ে টাইপ কাপড় আরকি। এক কথায় মাথায় ঢাকা। সো ওই মোমেন্টামে যখন দেখা যায়, কি দেখা যায় বলুন তো? একটা শেপ আছে, গঠন আছে। দেখেন রেফারেন্স ছবিটা দেখেন আপনি বুঝতে পারবেন। প্রত্যেকটা ড্র্যাপারির শেপের কিন্তু একটা ওভারঅল গঠন আছে। সো লাইক ওটা কিভাবে যাচ্ছে বা ওইটার প্রপোর্শন বা অবস্থাটা কিরকম, ঠিক আছে? সো আপনি যদি ওই জিনিসটাকে না বুঝাইতে পারেন, তাহলে কিন্তু আপনার মেইন লাইন, এখন আমি যেটা দিচ্ছি এটা কিন্তু আমার মেইন লাইন। কিন্তু এর আগে কিন্তু আমি একটা ব্যাকগ্রাউন্ড লাইন ইউজ করছি। হ্যাঁ? আপনার কিন্তু ওই জিনিসটা সেপারেট থাকবে না। তো এই সেপারেশনটা হওয়াটা খুবই জরুরি। আনলেস ইউ আর ট্রাই টু ড্র সামথিং অর ক্রিয়েট এনিথিং প্রমিনেন্ট ওয়ে, আপনার কিন্তু এই সিচুয়েশনটা আনাটা খুব জরুরি ছবির ভেতরে। তা না হলে কিন্তু আপনার ছবিটার ডাইমেনশনটা ক্লিয়ার হবে না। যেমন দেখেন আমি এখানে একটা লাইন দিছি, এখানে একটা লাইন দিছি। তো এই লাইনটা দেওয়ার কারণটা কি? এইটা আমি হাইলাইট করে দিলাম। আমার মেইন যে এরিয়াটা আছে এখানে আমি যখন নেক্সট কোনো লাইনস বা কিছু আঁকাইতে চাই বা আমি যে ড্র্যাপারিটা আঁকাইতে চাই, সেই ড্র্যাপারির অবস্থাটা আমার কি হবে? ঠিক আছে? বা কেমন হবে? আমি জাস্ট মার্ক করে দিছি। এখন আমি এখানে কিছু এক্সট্রা লাইনস দিয়ে জিনিসটাকে একটু প্রমিনেন্ট করার চেষ্টা করতেছি। খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করেন যে আমাদের যে ছবিটা আছে, ওই ছবির ড্র্যাপারিটা কেমন গেছে এখানে? বা ওই যে রেফারেন্সটা আছে, ওই রেফারেন্সের ড্রয়িং এর শেপ বা গঠনগুলো আসলে কিভাবে আসছে। হ্যাঁ? তারপর আপনি যে লাইনস গুলো ইউজ করছেন, আপনার লাইনস গুলো যেন অনেক হার্ড না হয়ে যায়। আপনার যেন ভ্যানিশিং পয়েন্টও থাকে, প্লাস একটা লাইনের সাথে আরেকটা লাইনের যে ক্রস কানেকশন যেটা আছে সেটা যেন একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে থাকে। ঠিক আছে? প্রতিটা ছবির আমরা যা আঁকি বা আমরা যে উপস্থাপন করি, ঠিক আছে? আমাদের প্রতিটা ছবির কিন্তু কি হয় বলেন তো? আমাদের হইতেছে প্রতিটা ছবির একটা অংশ থাকে যেখানে হচ্ছে কিছু প্রমিনেন্ট লাইন দেখা যায়, কিছু আ টেম্পোরারি বা কিছু মানে হাইলাইটেড এরিয়া, আমরা হাইলাইটেড এরিয়া বলি আর্টের স্পেসে, কিছু প্রমিনেন্ট লাইন দেখা যায়। সো আপনাকে কিন্তু এই প্রমিনেন্ট লাইনগুলো ধরা বুঝতে হবে আগে। যেমন দেখেন আমি কিন্তু এখানে একটা স্পেস ক্রিয়েট করছি। দেন আমাদের এই স্পেসটা যেটা আসছিল এখান থেকে আমি কিন্তু এই স্পেসের সাথে
আমাদের আপার লোয়ার স্পেসটা বা মিড স্পেসটাকে কানেক্ট করব, ঠিক আছে? আমাদের ইউনিভার্সিটি যারা টিচাররা আছেন, একটা মজার ঘটনা শোনাই আপনাদের। আমাদের ইউনিভার্সিটি আপনি যখন যাবেন ওইখানে দেখবেন যে অনেক টিচার আছে, ভ্যারাইটিস টিচার আছে, তারা অনেক ভ্যারাইটিস ছবি টবি আঁকে। সো একজন ইউনিভার্সিটির টিচার যখন ইউনিভার্সিটিতে প্রফেসর হয় বা টিচার হয়, তখন সে দীর্ঘ একটা পড়ালেখা সময় পার করে আসে। লাইক সে আহ, মনে করেন যে তার 4 বছরের একটা অনার্স ডিগ্রি আছে, 2 বছরের মাস্টার্স ডিগ্রি আছে, তারপর সে আবার এক্সট্রা প্র্যাকটিসিং আর্ট করে। সো হি স্পেন্ড অ্যারাউন্ড লাইক 10 to 12 years। পাবলো পিকাসো যখন ছবি আঁকা শুরু করে 20 ইয়ার্স এজে, পাবলো পিকাসো তখনই ওই ছবিটা ওই টাইপের ছবি আঁকে, বুঝছেন? মানে চিন্তা করে দেখেন যে একটা ছেলের বাবা আর্টিস্ট ছিল, সো সে যে আর্টিস্ট হইছে, এটার পেছনের গল্পটা হইতেছে যে সে ছোটবেলা থেকে ওগুলো দেখে দেখে আর্টিস্ট হওয়ার চেষ্টা করছে, অ্যান্ড হি ডিড আ লট ভেরি ওয়েল। লাইক মানে আনবিলিভেবল ছবি। পিকাসোর মাস্টার কপি যে ছবিগুলো আছে, সেই বা 20-21 সালে যে যেটা আঁকছে, ওটা আপনারা যদি একটু ইন্টারনেটে সার্চ করে দেখেন, আপনি বুঝতে পারবেন। তো চিন্তা করে দেখেন যে পিকাসো কেন পিকাসো হইছে। পিকাসো ওয়াজ দ্য রিচেস্ট লিভিং আর্টিস্ট, ঠিক আছে? আর্টিস্টদের একটা অভিশাপটা হইতেছে যে আর্টিস্টদের টাকা তারা ভোগ না করে মারা যায়, বুঝছেন? সো এইটা খুবই বড় সৌভাগ্যবান যে আপনি লিভিং আর্টিস্ট হিসেবে লাখ লাখ কোটি কোটি টাকা কামাইতেছেন আর আপনার লাইফটাকে এনজয় করতেছেন, না? তো দিন শেষে তো যারা আর্টিস্ট হয় তারা তো কি করে, তারা তো খালি বসে বসে খাবে আর ছবি আঁকাবে, ব্যাপারটা কি এরকম? নো নো নো, ইটস নট লাইক দিস। তারা হচ্ছে যে ছবিটা আঁকাচ্ছে সেইটার যে সম্মানীটা আছে সেটা সে জীবন্ত থাকা অবস্থায় পাচ্ছে কিনা, এটা হচ্ছে ব্যাপার। যেমন এখন দেখেন পৃথিবীর মানুষ 2025 সাল, 30 সাল, 20 সাল থেকে শুরু করে কি পরিমাণ ট্রেন্ডি হয়েছে, তাই না? ভ্যান গগের পেইন্টিং মানুষ হচ্ছে ফ্রেমে ফ্রেমে দেয়। লাইক আমার লাইন্স গুলো কিন্তু খেয়াল করে আমার গল্পগুলো শোনার চেষ্টা করেন। মানুষ হচ্ছে প্রচুর ফ্রেমে ফ্রেমে ছবিগুলো দেয়, বা আমরা ইনস্টাগ্রাম দেখি পুরো কাঁপাই দিছে মানুষ একেবারে ছবি টবি আপলোড করে। সো হোয়াই, হাউ? এটার কারণটা হইতেছে যে তাকে মানুষ এখন ফিল করা শুরু করছে। তার যে মানে পোস্ট ইমপ্রেশনিজম যেটা ফিলিংস ছিল পিকাসোর, মানুষ কিন্তু 2025 সালে এসে বা 2000 লাস্ট কত বছর, লাস্ট 5 ইয়ার্স হচ্ছে আপনার হচ্ছে ভ্যান গগকে ফিল করা শিখছে। চিন্তা করেন ভ্যান গগ যদি বাইচে থাকতো এখন, সে কিন্তু অনেক ভালো ফিল করতো যে না আসলে ফাইনালি মানুষ হচ্ছে তার কি করছে বলেন তো? ফাইনালি মানুষ হচ্ছে তার প্রতিভাকে মূল্যায়ন করা শিখছে। সো পিকাসোর কিন্তু এই সুযোগটা ছিল না। পিকাসোর জীবনটা এরকম ছিল যে তাকে শেল্টার দেওয়ার জন্য এক একটা দেশের গভর্নমেন্ট এক্সট্রা মানে তাকে সুযোগ সুবিধা দিচ্ছে, বা মানে বুঝতেছেন তো একটা লিভিং জিনিয়াস হইলে যেরকম হয়, সো এরকম। তো এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, একটা আর্টিস্ট বেঁচে থাকে বাট সে যে এতটা এক্সক্লুসিভ ওয়েতে বেঁচে থাকে, ইটস আ রিয়েলি গড ব্লেসিং থিং। অ্যান্ড বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। তো যাই হোক, অত গল্পের দরকার নাই। তা আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যখন কোনো কিছু আঁকাবেন বা ধারণা করা হয় যে পিকাসোর এইভাবে মানে এইভাবে হওয়াটার কারণটা কি, বা হাউ কুড দ্যাট ইভেন বি পসিবল যে একজন আর্টিস্ট এত আর্লি এজে ওল্ড মাস্টারের মতো ছবি আঁকাইতেছে। লাইক এটার কারণটা কি? এটার ঘটনার এর পিছনে ধরা হয় যে তার যে কপি স্টাডি যে লেভেলটা ছিল, বা সে যে মানে প্র্যাকটিসটা করছে, বা তার যে অবজারভেশন ছিল ছোটবেলার থেকে দেখা দেখা, বা তার বাবা যেভাবে তাকে বড় করছে, ইট ওয়াজ লাইক মানে রিয়েলি অ্যাস্টনিশিং। হুম। সো এইটা মূলত ঘটনা ছিল। তো যার কারণে হইতেছে যে পিকাসো কিন্তু একটা পর্যায়ে যেয়ে এত জোস ছবি আঁকে, বা 20-25 বছরে এরকম ছবি আঁকে। ধারণা করা হয় যে পিকাসো যে পরিমাণ ছবি আঁকছে জীবনে, ঠিক আছে? মানে পিকাসো তো কোটি কোটি টাকা কামাইছে, মিলিয়ন মিলিয়ন ডলার কামাইছে। সো ঘটনা ধারণা করা হয় যে পিকাসো যে পরিমাণ ছবি আঁকছে, ওইটা যদি হিসাব করা হয় তার প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিনে হয়তো বা একটা করে সে আর্ট ওয়ার্ক বানাইছে। মানে সে এতটাই প্রোডাক্টিভ একজন পার্সন ছিল, বুঝছেন? তার আর্ট ওয়ার্কের পরিমাণই হচ্ছে কত 35,000 প্লাস মনে হয়। মানে সে এত ভ্যারাইটিস আর্টে কাজ করছে। পিকাসো বাঁচিছে হচ্ছে 91 বছর বয়সে পর্যন্ত। আফটার দ্যাট হি ডাইড। সো
এর কারণটা হইতেছে যে সে অনেক ওয়েলদি ছিল আর তার লাইফে অনেক সুখ ছিল, এই জন্য সে এত সময় পর্যন্ত বাঁচছে। কিন্তু ইন দ্য লং রান আমরা যেটা দেখি, কি দেখি বলেন তো, আর্টিস্টরা কিন্তু এত সময় বাঁচে না, কারণ দ্য মোস্ট কমনলি সিনারিও যেটা হয় তাদের লাইফে যে তারা হইতেছে মানে হয় হতাশ হয়ে যায়, লাইক মনে করেন যে আপনি হতাশ হয়ে গেছেন আপনার লাইফে। হ্যাঁ, আপনি আর্টে পড়তে আইছেন এখন, ইন এনি হাউ এনি সার্কামস্টেন্সেস আপনি হচ্ছে অনেক বেশি হতাশ। ইউ ডোন্ট নো হাউ টু ব্যালেন্স ইউর সেলফ অর লাইক ইউর, মানে বুঝতেই পারছেন আমি কি বলতে চাচ্ছি। সো এই সিচুয়েশনে হোয়াট শুড ইউ ডু অর হোয়াট উইল ইউ ডু, ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, ইউ ডোন্ট ফাইন্ড আউট ইউর সেলফ। সো ওই সিচুয়েশনে হইতেছে আমরা মূলত ভুলটা করি, আমরা অনেক কিছু মাথায় ঢুকাই ঢুকাই হইতেছে কি হয়, মানুষ সুসাইড করে বা মানুষ নানাবিধ নেগেটিভ জিনিসপত্র করে। বাট এভরি সিঙ্গেল থিং ইজ টেক টাইমস। এই জন্য বলা হয় যে একজন আর্টিস্টকে প্রত্যেক মিনিট সেকেন্ডকে কাজে লাগানো উচিত। বর্তমান প্রেক্ষাপটে অনেক রাইটার আছে যারা সারা জীবন বসে খালি আর্টিস্টদের লাইফই অবজারভেশন করার চেষ্টা করছে, জাস্ট ফর কিউরিওসিটি, যে কিভাবে তারা এত ফেমাস হইলো বা কিভাবে তারা এত ভালো কিছু করছে। কারণ আপনি যত বেশি ছবি আঁকাবেন বা আপনি যত বেশি, আমি কেন এই কথাটা তুললাম আমি এখন বলতেছি, আপনি তো ভাববেন ভাই তো বহুত গেজায়, এত কি কারণটা কি। আমি মূলত কেন এই কথাটা বলছি, আমি এই জন্য বলতেছি যে স্কিল হচ্ছে একটা শার্পনেস টুল, লাইক ইউ আর গুড অ্যাট পেইন্টিং, ড্রয়িং অর এনিথিং, এনি সোর্স অফ থিং, ঠিক আছে। কিন্তু আপনি যখন নিজের ক্রিয়েশন করতেছেন তখন কিন্তু আপনি এই স্কিলটাকেই পলিশ করে ক্রিয়েশনটা করতেছেন। সো জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, ইফ ইউ আর ট্রাইং টু ডু সামথিং অর ট্রাই টু ক্রিয়েট সামথিং, আপনাকে কিন্তু সবার আগে স্কিল থেকে যেতে হবে, তাই না? সো হাউ কুড দ্যাট ইভেন বি পসিবল ইফ ইউ আর নট গুড অ্যাট ইউর স্কিল? সো এটা সেম ওয়ে না সব জায়গায় কাজ করে। এনি ওয়ার্ক, এনিথিং ইউ ওয়ান্ট টু ডু অর ইউ ওয়ান্ট টু গুড অ্যাট দ্যাট ওয়ার্ক, আপনাকে কিন্তু স্কিলের মাধ্যমে যেতে হবে। সো ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড অর প্র্যাকটিস আ লট, বুঝে বুঝে। সো এই জিনিসটাই হইতেছে দিন শেষে মোদ্দা ব্যাপার। পিকাসোর এত শার্পনেস বা পিকাসো যে কিউবিজমের জনক ছিল, লাইক কত স্টোরি আমরা শুনি, সে অনেক বেশি পরিমাণে বিয়ে করছে, গার্লফ্রেন্ড ছিল, এটা সেটা, এটা ব্যাপারটা না, মেয়েরাই তার প্রতি অ্যাট্রাক্ট হইতো। লাইক সাপোজ আপনি হচ্ছেন অনেক ফেমাস পার্সন, ঠিক আছে, আপনি অনেক ফেমাস হয়ে গেছেন অ্যান্ড ইউ আর সেলিব্রেটিং ইউর লাইফ উইথ গুড থিংস। সো দেয়ার আর সো মেনি পিপল অ্যারাউন্ড ইউ যারা অনেক ইন্টারেস্ট ফিল করে যে হ্যাঁ আমি অমুক মানুষের কাছে যাব, আর্ট শিখবো, আর্ট করব ফর সাম গুড রিজন আর পারপাস, ঠিক আছে। তো সে তো একটা জিনিয়াস পিকাসো। পিকাসোর যে পেইন্টিং এর সিগনেচারটা আছে সেটাও হইতেছে একটা গাড়ি কোম্পানি ইয়ে করে নিছে, বুঝছেন? এটা হচ্ছে গাড়ি কোম্পানি কি করছে বলেন তো, এটা হচ্ছে ফ্যামিলি কাছ থেকে ওর কাছ থেকে ইয়ে করে নিছে, বলে না যে প্যাটেন্ট করে নেওয়া, ওরকম প্যাটেন্ট করে নিছে। সো ওই প্যাটেন্ট করে নেওয়ার ফলে পিকাসোর কিন্তু ওই সাইনটা হচ্ছে তারা ইয়ে হিসেবে ইউজ করে গাড়ির, কি বলুন তো, সিগনেচার নেম অর সামথিং লাইক দিস থিং। সো হোয়াট এভার আই সেড যে লোগো। হ্যাঁ এক্স্যাক্টলি লোগো হিসাবে। সো বেসিক্যালি দ্য প্যাটার্ন ইজ দ্য ফলো ইজ দিস থিং, যে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি রেগুলার বেসিসে প্র্যাকটিস করেন না, এই ড্রয়িং লাগবে দুধ ভাত, বুঝছেন? দেখেন আমি কি পরিমাণ লাইন দিচ্ছি, হাউ মাচ সূক্ষ্ম, মানে চিন্তা করে দেখেন যে কি পরিমাণ সূক্ষ্ম লাইন দিচ্ছি, বাট আই এম নট অ্যাডিং দ্যাট মাচ, লাইক কি বলে ডাইমেনশন কিন্তু আমি অ্যাড করতেছি না। বাট আমি যদি আপনাদের সেইভাবে ডাইমেনশন অ্যাড করি, দেখবেন কি যে এই ড্রয়িং এর পুরো সিন চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো আমরা পিকাসোর গল্প বলি বা যাই বলি না কেন, সবকিছুর একটা মোদ্দা ব্যাপার হচ্ছে যে ইফ ইউ হ্যাভ এনাফ প্র্যাকটিস লেভেল ইন ইউর লাইফ টু ডু এনি সোর্টস অফ থিং, লাইক ইউ আর অ্যাকাউন্টেড ফর এনি উইশ টু ফুলফিল ইউর সেলফ, লাইক আমরা যে কোনো কিছু যদি করি তাইলে হইতেছে আমাদের এই স্কিলটা খুব বেশি জরুরি। আপনাকে রেগুলার বেসিসে ওই স্কিলের জন্য অ্যাটলিস্ট প্র্যাকটিসটা করতে হবে, আদারওয়াইজ আপনি আপনার লাইফে কিছুই পাবেন না, ঠিক আছে। এটা হইতেছে আমার মেইন কথা। কোথাও হার্ড লাইন দেখা যাচ্ছে, কোথাও সফট লাইন দেখা যাচ্ছে, কোথাও কিন্তু লাইনের অনেক চেঞ্জেস আসছে। বাট খেয়াল করে দেখেন যে আমি কিন্তু লাস্ট যতটুকু টাইমে এটাকে উপস্থাপন করার চেষ্টা করেছি, এখানে কিন্তু প্রতিটা জিনিসের একটা সিকোয়েন্স আছে, আমি কিন্তু কোথাও কোনো ব্ল্যাঙ্ক রাখিনি। খেয়াল করে দেখেন, বা আমি যদি এটাকে আরো কুইক ফরম্যাটে আঁকি, দেখেন জিনিসটা কিভাবে চেঞ্জেস আসতেছে, ঠিক আছে।
এটা খেয়াল করেন, দেখছেন? সো আমরা কথা বলতে বলতে কিন্তু 10 থেকে 12 মিনিটের ভেতরে আমাদের অর্ধেক কাজ আমি করে ফেলছি। সো আমি মূলত আপনাদের এই ড্র্যাপারিটা শেখানোর জন্যই এই ফিগারটা দিছি। আর আমার মনে হয় যে যেহেতু শীতের টাইম, যদি এমন কোনো ফিগার দেয় যেখানে ড্র্যাপারি বা কাপড়ের ভাঁজ অনেক বেশি থাকবে, দেন ইউ উইল শো ইউর গ্রেট স্কিল আর কি। বুঝছেন? দেখেন এখানে কিন্তু কাপড়ের ভলিউমের গঠনটা একরকম। আবার দেখেন আপনারা যদি খেয়াল করেন যে এইখানে কিন্তু ভলিউমটা আরেক রকম। লাইক এটা হইতেছে আরো হালকা হয়ে গেছে। বাট স্টিল দেয়ার আর সো মেনি ডাইমেনশনাল এরিয়াস, লাইক আমরা হইতেছে এখানে অনেক বেশি পরিমাণে হচ্ছে কি বলে বিভিন্ন ধরনের কাপড়ের ভাঁজের যে ভলিউমস গুলো আছে সেটা দেখতে পাচ্ছি। আর প্রচুর পরিমাণে ভলিউমস। ইন সাম রিজনস আপনারা যদি এটা আঁকেন আপনারা হচ্ছে অনেকটা হয়ে যাবেন, ব্ল্যাংক হয়ে যাবেন। লাইক আপনারা কিভাবে ব্ল্যাংক হবেন যে আপনারা হচ্ছে ভ্যাল ভ্যাল হয়ে যাবেন, ভ্যাল বলে আমাদের লোকাল ভাষায়, যে আপনারা হচ্ছে সাডেনলি অনেকটা হারায় যাবেন যে আরে এটা কি হইলো, আমি তো ভাঁজের অপশন মিলাইতে পারছি না। এই জন্য হচ্ছে আপনি ওই টেকনিক্যাল জায়গাটা ফলো করবেন, দ্যাট আই অলরেডি টোল্ড ইউ, যে সবার আগে আপনাকে মেইন লাইনস গুলোকে খুঁজে বের করতে হবে। এনি সোর্স অফ এরিয়া আপনি চেষ্টা করবেন যে আপনার মেইন লাইনস গুলো খুঁজে বের করা। তারপর দেখবেন যে সব থেকে ডার্কেস্ট লাইন কোনটা, ঠিক আছে? যেমন আমরা যদি এইখানে খেয়াল করি, আমি কিন্তু আমার মেইন লাইনস গুলোকে আগে হাইলাইট করে দেন আমি আমার ডার্কেস্ট লাইন গুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি, ঠিক আছে? দেখেন আমার কিন্তু এখানে সিকোয়েন্স অলরেডি চেঞ্জ হয়ে গেছে। আফটার দ্যাট কমপ্লিটিং দিস এরিয়া আপনি আবার ফার্স্ট স্টেজে চলে যাবেন। যেমন আমি ফার্স্ট স্টেজে এখানে আসছি। দেন নাও আই এম ট্রাইং টু অ্যাড দ্য ফাইনাল ভার্সন অফ দিস লাইনস। দেখেন এরপর যখন আপনার এই জিনিসটা হয়ে আসবে অলমোস্ট লাইক, দেন আপনি একটা ফাইনাল এরিয়াকে অ্যাড করে দিবেন, ঠিক আছে? তো বেসিক্যালি একটা ড্রয়িং আঁকানোর অনেক টেকনিক্স আছে, বাট ইউ হ্যাভ টু শো ইউর স্কিল অন ইউর ওন ওয়ে। এটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? সো দেখেন আমি আবার আগের দিনের মতো দুইভাবে ইউজ করছি পেন্সিল। একটা হচ্ছে সব থেকে হার্ড আর শার্প পার্ট, আর এটা হচ্ছে জাস্ট চ্যাপ্টা পার্ট। দেখেন যার কারণে কিন্তু আমার লাইনস এর অনেক সিকোয়েন্স কিন্তু অলরেডি চেঞ্জেস আসতেছে, ঠিক আছে? সো when you are trying to draw something like this, you have to show your skill যে you are doing ইন্ডিভিজুয়াল লাইনস অর এরিয়া, ঠিক আছে? দেখেন আহ কি যেন নাম ছিল ওনার, এসএইচ দিয়ে আপনি কিন্তু এরকম টাইপের লাইনস ক্রিয়েট করতেছিলেন, বাট আপনি কিন্তু এইখানে যে এই লাইনগুলোকে কিভাবে কাজে লাগাবেন, লাইক আলাদা করবেন বা ওভারঅল র্যাপ আপ করবেন, সেটা কিন্তু আপনি বুঝতেছিলেন না। সো দেখেন আমি কিন্তু ওইভাবে দিলাম। আমাদের কিন্তু এখানে একটা ডার্কেস্ট পয়েন্ট আছে, খেয়াল করেন ছবিতে। হুম। সো আমরা এখানে জাস্ট সিম্পল কিছু লাইনস দিয়ে আমাদের এই এরিয়াটাকে শেষ করব। এগুলো আমাদের বাইরের পার্ট, দিস এরিয়াস। আচ্ছা এবার আমাদের এখান থেকে জাস্ট সিম্পল কিছু লাইন চলে যাবে, আর জামার একটা অল্প ভলিউম দেখা যাবে, ঠিক আছে? এরকম। সো চেষ্টা করবেন যে আপনি যেটা আঁকাইতেছেন সেটা যেন একটা প্রপার সেট আপে থাকে, বা অ্যাটলিস্ট দেখে বোঝা যায় যেটা একটা ড্র্যাপারি। তা না হলে কিন্তু আপনার স্কোর আস্তে আস্তে কমতে থাকবে। হুম। ইটস ভেরি নেসেসারি। দেখেন তো মোটামুটি কিন্তু আমাদের একটা এরিয়া ক্রিয়েট হয়ে গেছে। দেখছেন কিভাবে আমি টোটাল ভলিউমস গুলাকে ইন্ডিভিজুয়াল করছি। এখন আমাদের এই যে হাতটা আছে, আমরা এই হাতটাকে চেষ্টা করব যে একটু হিসাব করে আনা। যেমন এটা একটা ঢেকে গেছে, সো আমি এখান থেকে হালকা একটু মুছে অ্যাডজাস্ট করলাম, ঠিক আছে? এবার দেখেন আমাদের কিন্তু ড্র্যাপারির অংশটা একদম ক্ল্যারিটি পাচ্ছে আগের থেকে আরো বেশি। তো রাইট নাও আমরা হচ্ছে জাস্ট হাতের এই এরিয়াটাকে একটু বোঝানোর চেষ্টা করি এখান থেকে। দেখ এবার আমরা যে কাজটা করব, এখানে কিন্তু আমাদের হাতের শেপটা কম দেখা যাচ্ছে, বাট হাতের শেপটা এমন ভাবে দেখা যাচ্ছে যে এটা কিন্তু সেপারেশনটা খুব ক্লিয়ার। লাইক বডির সাথে ওভারঅল এরিয়া বা স্পেসটা আমরা যাই বলি না কেন, ঠিক আছে?
এখন আমরা প্রথম দিন যে হাতের শেপটা দেখেছিলাম আমরা সেভাবে এরিয়াটাকে একবারে কাভার আপ করার ট্রাই করবো, ঠিক আছে? চেষ্টা করবেন যে আপনার যেন ড্র্যাপারির শেপ আর লাইন্স গুলো যেন আপনার হাতের এই লাইন্স গুলোর মতো একরকম না হয়ে যায়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে আপনার লাইন্স গুলো হার্ড চেঞ্জ আসুক সমস্যা নাই, কারণ আপনি যতটুকু দেখতেছেন আপনি ততটুকু উপস্থাপন করার চেষ্টা করতেছেন, বাট ট্রাই করবেন যেন ডিসপ্রপোর্শন না হয়ে যায়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ডিসপ্রপোর্শনাল হইলে ঝামেলা আছে। ওকে, সো মোটামুটি আমাদের এরিয়াটা সেপারেট হয়ে গেছে। এখন আমরা খুব বেশি পরিমাণে মানে হাইলাইটেড জায়গার কাজ করব না, আমরা জাস্ট সিম্পল কিছু লাইনস এড করে জায়গাগুলোকে ছেড়ে দিব, কারণ আমরা ট্রাই করব যে আমাদের লাস্ট মোমেন্টের দিকে একটু সময়টাকে বাঁচানোর জন্য। ক্লিয়ার? সো সবার আগে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের একটা বস্তার যে শেপ আছে সেই বস্তার শেপ। সো আমরা চেষ্টা করব যে বস্তার শেপে খুব বেশি হার্ড লাইন না রেখে সিম্পলি কিছু ফর্মে লাইনস গুলোকে ধরা, ঠিক আছে? দেখেন, মানে জাস্ট এটাকে দেখে যেন মনে হয় যে এটা একটা বস্তা, ঠিক আছে? খুব হাইলি ডিটেলস করার কিছু দরকার নাই, কারণ আমি এক্সাম হলে এত সময় পাবো না। দেখেন আমার লাইনস গুলো কিন্তু কানেক্টেড হচ্ছে, আবার লাইনস গুলো কিন্তু প্রেসারাইজ আমি দিচ্ছি বা সিচুয়েশন কিন্তু লাইনে চেঞ্জ হচ্ছে। হুম। এখানে কিন্তু আমাদের একটা হাতের আঙ্গুল আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সো যখন আপনি আগাইতেছেন সেপারেটলি আপনার পায়ের শেপের সাথে, সরি আপনার যে এই যে হাতের যে লাঠিটা আছে এই লাঠিটা যেন একটু সেপারেট হয় বা আপনি একবারে যেন উপস্থাপন করতে পারেন, ঠিক আছে? যদি আপনার পেন্সিলের শার্পনেস কমে যায় আপনি পেন্সিল চেঞ্জ করে নিতে পারেন, ইটস ওকে। আপনি দুই ভাবেই আগাইতে পারেন, আমি অলরেডি একভাবে দেখাইছি আর এখন আরেকভাবে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখেন আমরা যে বক্সের মাপটা নিছিলাম আমরা সেভাবে কিন্তু, বা আমরা যে প্রথম যে ফার্স্ট বক্সে যে মাপটা নিছি সেভাবে কিন্তু আমরা টোটাল এরিয়াটাকে হাইলাইট করতেছি। দেখছেন? এবার হচ্ছে আমাদের এই বুড়ো আঙুলটা, আমরা জাস্ট এরিয়াটাকে একটু হাইলাইট করছি, আমরা কিন্তু ডিটেলস করিনি। সো ইটস এ ডিফারেন্ট বিষয়। আর শার্প পেন্সিল লাগবে। তো দেখেন এখানে হচ্ছে আমাদের যে বস্তার এরিয়াটা আছে এটা কিন্তু কুঁচকে গেছে।
দেন বস্তার এই আপার পার্টটা এখান থেকে কিন্তু একটা আলাদা লেভেলে আসছে। হুম দেখেন আমি এই জায়গাটাকে কিভাবে হাইলাইট করতেছি। আমি জাস্ট ছোট্ট করে 3টা ওভারলেস মতো শেপ দিছি, খেয়াল করেন সবাই এখানে। দেন আমি এখান থেকে একটু বক্সের শেপ নিব। দেন এই বক্সের শেপটা একটু সেপারেট করছি এইভাবে। দেন আপনি চাইলে এটাকে আরো একটু আলাদা করতে পারেন এইভাবে, বক্সের শেপ বুঝে। হ্যাঁ, দেখেন। দেন আমাদের আঙুলের অংশ, এই বেন্ড গুলোকে একটু মিলাই দেন। দেখেন এবার কিন্তু আমাদের সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। এবার আপনার টার্গেট থাকবে যে এই যে অংশটা আছে এখান থেকে একটু ডার্ক এরিয়াটা ক্রিয়েট করা, কারণ এখান থেকে যদি আপনি নোটিস করেন যে এখান থেকে কিন্তু অনেক লাইন্স চলে গেছে, বের হয়ে গেছে, কারণ এই জায়গাটা কুচকে আছে। হুম এরকম টেনে ছেড়ে দিবেন। এখানে আমরা একটু ডার্ক পেন্সিল ইউজ করছি, 3B পেন্সিল। তো আপনারা চাইলে অন্য পেন্সিল ইউজ করতে পারেন, বাট ইটস অল আপ টু ইউ। বাট খুব একটা বেশি হাইলি পেন্সিল ইউজ করা লাগে না, ঠিক আছে? দেখেন এটা কিন্তু খুব বেশি ডার্ক হয়ে গেছে, বাট আমি পার্সোনালি রেকমেন্ড করবো যে এত বেশি ডার্ক পেন্সিল না ইউজ করার জন্য, কারণ আপনারা মেইনটেনেন্স করতে পারবেন না, ঠিক আছে? এবার দেখেন আমরা বক্সটার যে এক্সট্রা ভ্যারিয়েশন পাইছি এখানে, সেটাকে জাস্ট সিম্পলি উপস্থাপন করে দেবো। আপনি চাইলে এখানে হালকা টোনের লাইনগুলো দিতে পারেন, হালকা এরিয়া লাইনগুলো কভার করতে পারেন, ঠিক আছে? দেখেন, দেখছেন আমাদের লাইন্সের কিন্তু ক্যারেক্টারও চেঞ্জ হয়ে যাচ্ছে যখন আমি লাইন্স গুলো মুভ করতেছি একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। আমার কিন্তু লাইন্সের ভলিউম, ক্যারেক্টার কিন্তু সব চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এইটা বুঝে বুঝে দেওয়ার জন্য। তো সবার আগে আমি আমার ওভারঅল ব্যাকগ্রাউন্ডটাকে একটু হাইলাইট করে নিলাম। দেন আফটার দ্যাট আমি হচ্ছে এর ভেতরে লেয়ার বাই লেয়ার কিছু এক্সট্রা ডাইমেনশন অ্যাড করার চেষ্টা করবো, যেন এটাকে হচ্ছে আর একটু লাইভলি লাগে। দেখছেন আমি কিভাবে এটাকে ক্রিয়েট করতেছি বা চেষ্টা করছি। এটা আমি যদি আরো কুইকলি দেই তাহলে আমার এই জায়গাগুলো আরো একটু ভালোভাবে কুইক হয়ে যাবে। দেরি শুরু মানে বুঝতে পারছেন আমি যেটা বলতে চাচ্ছি। কিন্তু আমি এটা কুইকলি না দেওয়ার কারণটা হচ্ছে যেন আপনারা একটু বুঝতে পারেন ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে, বা আপনার লাইন্স গুলোকে আপনি কিভাবে এনহ্যান্স করে উপস্থাপন করবেন টোটাল এরিয়াটা, ঠিক আছে? সো আই হোপ যে আপনারা এইটুক বিষয় ক্লিয়ার। আপনারা যদি দেখেন দেন আস্তে আস্তে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনারা পারবেন। এটা কিন্তু অতটা ক্রিটিক্যাল কিছু না, ঠিক আছে? বাট চেষ্টা করতে হবে যে যেটা অ্যাটলিস্ট দেখতেছেন সেটা যেন ওইভাবে আপনি উপস্থাপন করতে পারেন মেইন এক্সামে। হ্যাঁ, আপনার ছবিটা যদি যেন দেখে এটা না মনে হয় যে আপনি না বুঝে আন্দাজে আঁকছেন, কারণ কিন্তু সে মডেল তাদের সামনে থাকে, ঠিক আছে? সো এটা হইতেছে মেইন পয়েন্ট অফ ভিউ। দেখেন আমরা কিন্তু আমাদের যে লাঠির সাথে এক্সট্রা এরিয়া ছিল আমরা কিন্তু ওটাকে ক্রিয়েট করে ফেলছি। হুম এবার আমাদের আঙুলগুলো চলে আসছে, অলমোস্ট ইটস ডান, তাই না? এবার আমরা যে কাজটা করবো আমরা আস্তে আস্তে নিচের দিকে চলে আসবো। দেখেন আমাদের ছবিটা কিন্তু অলমোস্ট একটা শেপে চলে আসছে, লাইক বুঝতে পারছেন তো আপনারা যে আমি কি বলতে চাচ্ছি। দেন আমরা বেশি এখানে পেঁচাবো না, আমাদের সিম্পল কাজ হচ্ছে যে
এই এরিয়াটাকে একটু ডাইমেনশনাল দেখানো আর জিনিসটা যেন একটু সুন্দর বোঝা যায়। এই তো সবার আগে আমরা এখানে আসলাম, দেখেন এইখানে যে ভলিউমটা আছে এখানে জাস্ট সিম্পল কিছু এরকম ধরনের বেসিক লাইন্স। হুম, তারপর এখান থেকে এটা ঢুকে গেছে শেষ হয়ে ঢুক। তারপর দেখেন এখান থেকে একটা ছোট্ট ড্র্যাপারি টাইপের আসছে, এসে এখান থেকে এটা শেষ হয়ে গেছে আরেকটা পার্টের সাথে। ইন দ্য সেম ওয়ে আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আমরা একটা ওভাল ধরে নিই, দেন এর ভেতর থেকে এইরকম ভাবে একটা জিনিস চলে আসছে। খেয়াল করেন এখানে আছে কিন্তু ওরকম। দেন এখান থেকে একটা পার্ট হয়ে এইখান থেকে দেন শুরু হয়েছে একটা বড় ভলিউম। বুঝে বুঝে ধরে ধরে যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনার কিন্তু আঁকাটা খুব কুইক হয়ে যাবে। হুম, আপনি এই লাইন্স গুলোকে একটু হালকা করে মিলানোর চেষ্টা করেন এর ভেতর ঢুকায় ঢুকায়। এরকম কিছু টুকটাক মোচড় আছে। দেন এই পার্টটা এখান থেকে মিলে এখান থেকে শেষ হয়ে গেছে। খেয়াল করে দেখেন। তারপর এখান থেকে সাডেনলি আমরা দেখতে পাচ্ছি যে এরকম হয়ে যদি পরীক্ষার হলে এত সুযোগ পান দেন আপনি আঁকাবেন, আর যদি না পান দেন ট্রাই টু অ্যাভয়েড দিস থিং। এটা এতটাও নেসেসারি না যে আপনাকে আঁকানোই লাগবে বা দেখানোই লাগবে মেইন এক্সামে, ঠিক আছে? এটা জাস্ট আমি সবার বোধগম্য হিসেবে সেভাবে দেখাচ্ছি। আপনারা যদি আমার অবজারভেশন স্কিল দেখেন আপনি কিন্তু সরাসরি বুঝতে পারবেন যে আমি কিন্তু সবকিছু মিলাই দিচ্ছি যা যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। খেয়াল করছেন? আমি কিন্তু প্রত্যেকটা ভলিউম ওয়াইজ ভলিউম কিন্তু আমি মিলাই দিচ্ছি। আমি কিন্তু ইভেন একটা এক্সট্রা লাইনসও কিন্তু ছাড়তেছি না। আমি যেটা পাচ্ছি আমি কিন্তু চেষ্টা করছি ওইটা মিলাই দেওয়ার জন্য, ঠিক আছে? সো এই জিনিসগুলোকে এভাবে হ্যান্ডেল করার নিয়ম, বুঝছেন সবাই? দেন এই অংশটা এখান থেকে হালকা করে এরকম নেমে গেছে। হুম, এখন আমাদের যে কাজটা হবে লাইনে একটু টান দিতে হবে। লাইক আমরা এতক্ষণ কি করছি? আমরা এতক্ষণ ধরে ধরে আঁকছি বিভিন্ন জায়গায়, হালকা ডিটেলস কম ডিটেলস রাখার চেষ্টা করছি, কিন্তু আমরা এখন ধরে ধরে লাইন আঁকাবো। কারণ আমরা যখন এই পর্যায়ে চলে আসবো মেইন এক্সামে তখন কিন্তু আমাদের হাতে বেশি সময় আর থাকবে না। সো এখন আমাদের টার্গেট হইতেছে যে আমরা কিভাবে এক দুই টানে আমাদের এই এরিয়াটাকে কাভার করতে পারি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডের অংশটাকে একটু ভালোভাবে আগে হাইলাইট করে নিতে হবে। কিভাবে দেখেন, এভাবে লাইন ধরে ধরে একটু টেনে দেবেন। দেখছেন আমি যেভাবে টেনে দিচ্ছি, এরকম লাইন ধরে ধরে এরকম হালকা করে টেনে দিতে হবে। তবে আপনি যদি টানেন আপনি চেষ্টা করবেন যেন একটু বুঝে বুঝে দেওয়া। লাইক দেখেন আমি এখান থেকে যেরকম দিচ্ছি, ঠিক আছে? দেখেন আমি একটু বুঝে বুঝে একটু টেনে দিলাম। এখন আমাদের কিন্তু এই যে ভলিউমটা এরিয়াটা আছে এটা কিন্তু বেশ একটা কি মানে এই জায়গাটা একটা গর্ত টাইপের আছে। সো এই গর্তটাকে বোঝানোর জন্য আমরা যে এই এরিয়াটা আনছি এই এরিয়াটাকে কিভাবে আমরা ম্যাশ করতেছি দেখেন। এরা আবার চ্যাপ্টার সাইজ নেবে আবার আগের মতো নিয়ে জিনিসটাকে এমন ভাবে দিতে হবে যেন মনে হয় যে হ্যাঁ এই জিনিসটা এরকম ভেতরে ঢুকে গেছে। লাইক এই ভাঁজটা ভেতরের ভাঁজ এরকম যেন মনে হয়, ঠিক আছে? এখানে লাইন্স গুলো একটু কুইক দিতে হবে তাহলে আপনি মনে হবে যে হ্যাঁ ওইটা আসলেই ভেতরের ভাঁজ। এবার আমাদের এই অংশটা একটু সেপারেট করতে হবে। তো কিভাবে করব আমি দেখেন, আমার এই যে এরিয়াটা আছে এখান থেকে হচ্ছে আমি সিম্পল লাইনটাকে টেনে এনে
এখান থেকে ছেড়ে মিলাই দিব। এখান থেকে উপরটা একটা লাইন আনি। দেখেন এই জায়গাটার সাথে সাপের প্যাচের মতো মিলে যাবে। ঠিক আছে, এবার দেখেন, দেখছেন? মনে হচ্ছে না ওই যে জায়গাটা একটা ভলিউম তৈরি হয়েছে আলাদা? তো এবার আমাদের এই যে গ্যাপটা আছে, আমরা জাস্ট সিম্পল এই গ্যাপটাকে একবার একে ফোকাস করে উঠাই দিব। এই যে সেম ওয়ে আমাদের এই যে হাতটা রাখছি আমি এখানে, এটা তো একটা প্রেশার আছে, তাই না? এই জন্য আমাদের এই প্রেশারের নিচ থেকে একটু টেনে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় কি আপনি এত মোটা লাইন ইউজ করতে পারবেন? হ্যাঁ, আপনি পারবেন যদি আপনার ড্র্যাপারি টাইপের এরকম এক্সট্রা বিষয় আসে। কিন্তু মেইন চেষ্টা করতে হবে যে আপনার বেসিক লাইনে আঁকা, বা আপনি যেটা শিখছেন বাসায় বসে এতদিন আমার কাছে, সেরকম বেসিক লাইনে। এবার আমাদের এই পার্টটা একটু মিলাই দিতে হবে। আমাদের একটা পাতলা ড্র্যাপারি আছে যেটা এবার সিম্পলি চলে গেছে এই যেরকম। এবার দেখেন খুব বেশি ডার্ক করতে যাবেন না, জাস্ট চেষ্টা করবেন যে ওভারটা একটু আলাদা হয়। এই দেখছেন, এখন মোটামুটি আমাদের কিন্তু এরিয়াটা রেডি। এবার আমরা যে কাজটা করব, আমরা যেখান থেকে টান দিছিলাম ওইখান থেকে কিছু লাইন্সকে এরকম ছেড়ে দেবো ধরে। এবার আমাদের এখানে কাজ শেষ। দেখেন, খেয়াল করেন, আমাদের কিন্তু এখানে কাজ শেষ। এবার আমরা সিম্পলিফাইড ওয়েতে এই যে এরিয়াটা আছে আমাদের, এই এরিয়াটা আমরা প্রথমে এখানে যে লাইন্স গুলো ইউজ করছি ওইভাবে লাইন্স গুলো ধরে ধরে উপস্থাপন করে দেবো। দেখেন, তবে হ্যাঁ, লাইন্স গুলো যেন মিলে, একটার সাথে আরেকটা মিলে, একটু ড্র্যাপারি ভাঁজ থাকে, একটু এলোমেলো থাকে লাইন্স গুলা। লাইক একবারে নিট লাইন দিবেন না। নিট লাইনটা কি, এই যে এরকম একবারে নিট লাইন দেওয়া যাবে না। আপনি চেষ্টা করবেন যেন ওই ভ্যারিয়েশনটা আসে। হুম, এরকম একটা টান দিলাম, দেখছেন? এরকম টান দিয়ে ছেড়ে দিলাম, দেখছেন? এখন মনে হচ্ছে না যে টোটাল জায়গাটা একটা কাভার আপ করতেছে এরিয়া। দেন আপনি এই জিনিসটাকে, যে একটা আপার স্পেস আছে, এটাকে বোঝানোর জন্য এখান থেকে মনে করেন কিছু এরকম লাইন দিলেন, লাইন দিয়ে জাস্ট সিম্পলিফাইড হতে এর উপর থেকে এরকম কিছু লাইন টেনে দিবেন, ঠিক আছে? এই যে এরকম, তাহলে মনে হবে যে এই জায়গাটা একটা প্রপার এরিয়াস, লাইক যেটা বললাম। তারপর এখান থেকে নিচ থেকে যে এক্সট্রা লাইন আছে, আপনি এটাকে হালকা করে এরকম টেনে মিলাই দিলেন। এই দেখেন, দেখছেন? এখন কিন্তু দুটা সেপারেট এরিয়া মনে হচ্ছে, দেখছেন? সো এখন আমাদের বাকি থাকতেছে শুধু পায়ের পার্ট। খেয়াল করছেন সবাই? সো আমরা যদি পায়ের পার্টটা আঁকি, সো সবার আগে আমরা এই বাম পাটা দিয়ে শুরু করবো, কারণ এটা তুলনামূলক ইজি আছে। সো জাস্ট সিম্পলি আপনি ওরকম ভাবে লাইন গুলাকে এক জায়গায় করবেন। এখানে হচ্ছে অনেক বেশি রাফ এন্ড টাফ লাইন, সো উই আর নট স্পেন্ডিং সো মাচ টাইম হিয়ার। এটা খুব সহজে হয়ে যাওয়ার কথা আপনাদের। আমি অলরেডি আগে ধরে ফেলেছিলাম, সো লাইক আমি জাস্ট লেয়ার বাই লেয়ার কিছু এরিয়াটাকে এখানে একটা হাইলাইট করছি।
এ হলো আমাদের একটা পা। এবার আমরা এখান থেকে আরেকটা পা কাভার আপ করবো। দেখেন এই পাটা আমরা একটু হালকা করে নিচে একটু এক্সটেন্ড করে দিব। আপনারা আমার লাইনস গুলো দেখেন, প্রসেস গুলো দেখেন, তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। খুব বেশি গেজানো যাবে না, আপনার জাস্ট চেষ্টা করতে হবে যতটুকু আপনি পারেন ধরার জন্য, ঠিক আছে? দেখেন এগুলো আমাদের কমপ্লিট প্যাকেজ। সবাই কি বুঝতে পারছেন? ওকে, সো বলেন এখন কার কি